আসসালামু আলাইকুম। অলরাইট এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এটা নাটোর যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার ব্লগ নাম্বার 2। যেতে তো চেয়েছিলাম সোজা নাটোরে, কিন্তু জিজু জোর করায় আমরা কুষ্টিয়া আসি জিজুর বাসাতে। বাসা থেকে তেমন কিছুই প্রস্তুতি নিয়ে আসা হয়নি। ভাইয়া জুতা ছাড়া আর বাসাতে পরার জন্য কিছুই নিয়ে আসেনি। সকাল সকাল বের হয়েছে ভাবির জুতা পরে, তো আমরা হাসাহাসি করতেছিলাম। মাইকিং করে জুতা বিক্রি করতেছিল, তো ভাইয়া তা শুনে নিতে আসছে। আর এখানে আরেকজন বাবুকে খাওয়াতে খাওয়াইতে চলে আসছে। এটা কুষ্টিয়া হইলেও এটা কুষ্টিয়ার মেন সিটিতে না। এখানে আসার সময় আমি যত ড্রেস নিছি সব শীতের পোশাক আমি ছেড়ে আসছি, সেজন্য সকালবেলা ভাইয়ের হুডিটা পরে আমি বের হয়েছিলাম। আর এখানে এইসব দেখে বাবুরা বলতেছিল এগুলো কি। আমি তো বললাম এগুলো শিক কাবাব। তো সবাই হাসতেছিল দেখে। এই এলাকাটা দেখতে অনেক বেশি সুন্দর। শীতের সকালে অনেক বেশি ঠান্ডা ছিল, আর বাতাসগুলো অনেক কনকনে ঠান্ডা ছিল। এখানে আসার পরে আমি অনেক কিছু নতুন দেখেছি। যেমন এই গাড়িটা, আমি গরুর গাড়ি কখনো দেখিনি। শুধু আমরা গল্প করতো যে ছোটবেলায় নাকি গরুর গাড়িতে করে ঘুরতে যাইতো। জিজুর বাড়ি থেকে একটু দূরে গেলেই পদ্মা নদী। শীতের জন্য পদ্মা নদীটা এখন শুকনো ছিল। আমরা যতবার আসি ততবার এই নদীতে ঘুরি। সামনে পাশে ছিলাম, কিন্তু তখন নদীটা ভরা ছিল, অনেক পানি ছিল। আমরা নৌকাতে করে ঘুরেছিলাম, কিন্তু এখন এই পুরো নদীটা হয়ে পড়ে আছে। নদীটা বিশাল বড়, চারিদিকে এলাকাটাও অনেক বড়। এখন নদীটা শুকনো হয়ে যেগুলো পানা ছিল সবগুলোতে অনেক সুন্দর ফুল ফুটেছে। আর আমার কাছে তো ফুল অনেক প্রিয়, তাই আমি ফুল না তুলে আর থাকতে পারলাম না। এখানে পানি না থাকলেও নদীর ভিতর দিকে অনেকগুলো পানি আছে, যা এখনো শুকায়নি। আর এখানে যারা গরু চাষ করে তারা এখানে সেই সকাল সকাল গরুগুলোকে ছেড়ে দেয়। আর ভাই এখানে নামতে যে কি অবস্থা, সেটা নিয়ে সবাই মজা নিচ্ছিল। আবার ছোটবেলা থেকেই আমি দেখে আসছি, কোথাও ঘুরতে যাওয়ার নাম হলেই পুরো ফ্যামিলি থাকবে। অনেক ছেলে মানুষ আছে যারা বাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে না, তাদেরকে ঝামেলা মনে করে, কিন্তু বন্ধুদের সাথে ঠিক ঘোরে। আমার বাবা ফ্যামিলি নিয়ে ঘুরতে অনেক পছন্দ করে। আমার 2টা আপু জমজ হয়েছে, তার 1 বছর পরে আমার ভাইয়া হয়েছে। তো 3টা ছোট বাবুকে নিয়ে ঘোরা অনেক বেশি মুশকিল ছিল। তাও আমার বাবা যেখানেই যাবে আম্মু ভাইয়া 2 আপুকে নিয়ে অনেক ঘোরাঘুরি করছে। আর এখনো কোথাও যাওয়ার কথা উঠলে বাবা কখনো বলে না যে যাব না কিংবা যাওনি। বাবা সবসময় ঘোরার জন্য প্রস্তুত থাকে। কিন্তু আপু আসতে পারেনি আব্বুর কাজের জন্য। এবার সবাই হার জিত লাগছে যে কে আগে দৌড় জিততে পারে তাকে জিজুই পুরস্কার দিবে। তো আমি বলতেছিলাম আমার থেকে কে দৌড়াতে পারবে জোরে। তো কেউ বিশ্বাস করে না। আমার বড় আপু তো বলতেছে যে তোদের থেকে তো আমিই আগে যাইতে পারবো। তো দৌড়ের স্টার্ট না বলার আগেই সবাই দৌড় দিছে। তো ভাইয়া বলতেছে হবে না হবে না, আবার শুরু করো। তো এবার দৌড় দিল সবাই। নদীর মাঝে একটা ঝাউ গাছ ছিল, জিজু দেখাই বলছে ওইটা ছুঁয়ে আবার ঘুরে আসতে হবে। যে আসতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে। আমরা যার যার মতো করে দৌড় দিচ্ছিলাম, আর এদিকে ভাবি দৌড়াতে না পেরে অর্ধেক রাস্তাতে গিয়ে থেমে যায়, আর উল্টা হয়ে বলে যে আমি চুইছি, এখন আমি দৌড় দিলেই হয়ে যাবে। আমি বলতেছি তোমার দৌড়ে তো লাভ নাই, তুমি তো ঝাউ গাছটা ছওনি। তো দেখেন, আমি ভাবছি সবাই হার মেনে নিছে, তো আমি এখন হেঁটে গেলেও আমি পুরস্কারটা পাবো। কিন্তু আপু দেখেন, আপুর এখনো জোর থামাই না। এটা আমার বড় আপু যে পিছনে পিছনে দৌড়াচ্ছে। তো অবশেষে আমি পুরস্কারটা পেয়ে গেলাম। আর এখানে আল্লাহ 2 বান্দা দৌড়ে গিয়ে হেঁটে হেঁটে আসতেছে, আর আসতেও লাগতেছে 2 ঘন্টা। আর আমার এইদিকে পুরস্কারটা লুটপাট হয়ে গেছে। 5টা কোক আর 20টা চিপস ছিল পুরস্কারে। সবাইকে আমি বিতরণ করে দিছি, আর যা বাকি ছিল ওইটাও আমার ভাগে জোটে নাই, ওইটা আমার ভাগনা নিয়ে দৌড় দিছে। এরপরে ভাইয়া বলতেছে যে আমিও একটা দৌড় দেই। তো কার সাথে দিবে? আমার জিজুর ভাগিনার সাথে একটা দৌড় দিল। আমি মনে মনে ভাবতেছিলাম আল্লাহ কি জানি হয়, ভাইয়াকে কখনো আমি দৌড়াতে দেখিনি। আম্মু সামান্য সকালবেলা করে হাঁটতে যেতে বলে, ভাইয়া তাই যায় না। আর এখানে এসে ভাইয়া দৌড় দিচ্ছে। আমি তো জানি ভাইয়া জিততে পারবে না। ভাইয়া শরীর হয়ে গেছে এখন ভারী, ওর সাথে কি আর ভাইয়া পারে? ওই হাইটা হাইটা আসতেছে আর ভাইয়া দৌড়ে দৌড়ে আসতেছে। যাই হোক, ভাইয়া এত কষ্টের পরেও, এত দৌড়াদৌড়ি করার পরেও জিততে পারে নাই, আফসোস। আর আমার ভাগনা সাইড থেকে বলতেছিল আব্বু জিতবে আব্বু জিতবে। তো হারে যাওয়ার পরে এখন বলতেছে গিয়ে, আব্বু তুমি এটা কি করলা, তুমি তো জিততে পারলা না। ভাইয়া এখন বলে, আরে তোমার চাচু ছোট না, ওকে জিততে দিছি, না হলে তো পরে আবার কান্না করতো। যাই হোক, অপমানের ঠেলায় ভাইয়া এইসব বলতেছে, বোঝাই যাচ্ছে। ছোট মানুষের হাতে হেরে গেল। আমাদেরকে খাওয়ানোর জন্য জিতু 2টা রাজহাঁসকে বাসায় নিয়ে আসতে বলছিল একটা লোককে। তো আমাদের বাসায় এসে দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের বেলা র্যাকেট খেলতে গেছিলাম একটা আপুর বাসার সামনে। এগুলো সব ছেলে পেলে আমার জিজুরি আত্মীয় স্বজন হয়। এদের সবার নাকি আমি খালামণি লাগি, আবার কারো কারো আমি দাদিও লাগি। আমি মনে মনে ভাবতেছি আমার বয়স কতটুকু, আমি কারো খালামণি আবার কারো দাদি হয়ে গেলাম। এখনো তো আমার বিয়ে হয়নি ভাই, আমি কারো দাদি কেমনে লাগি? আর আপুর ছোট ননদের ছোট ছেলে আমার ফোনটা নিয়ে যে এমন সব ভিডিও করতেছিল আর বলতেছিল কেমন লাগলো কেমন লাগলো।
আমি বললাম সবারটা তুমি নিতেছো, আসো তোমারটাও আমি একটা নেই। ভিডিও নেওয়ার পরে আমায় আবার বলে ডিলিট করে দিও ভিডিও তো আমি নিছি, তো ডিলিট আর হচ্ছে না। ভাবি আর আমি একটা টিমে ছিলাম, কিন্তু দুজন এসে বলতেছে যে দুজনকে দুই টিমে না নিলে খেলা জমবে না। র্যাকেট খেলাটা আমরা শুরু করে দিলাম, আর আপু, বড় আপু সবাই মিলে আমাদের খেলাটা দেখতেছিল। খেলা শেষে আমরা ওই আপুটার বাসায় যাই, আর আপুটা আমাদেরকে বসায়, চা বানাইতে চাই। সবাই বলে কুষ্টিয়ার এলাকার মানুষের ভাষা নাকি অনেক মিষ্টি হয়, অনেক ভালোভাবে কথা বলতে পারে। আপুর হাতে চাটা অনেক মজার ছিল। এরপরে আমরা বাসায় এসে ঘুমায় যাই, আর সকালবেলা হইতে না হইতে আমাকে টেনে নিয়ে আসছে নদীর পাড়ে, আর এই শুকনো নদী থেকে নাকি পানি বের করে দেখাবে আমায়, তাই বলতেছিল। আমি বললাম এটা কিভাবে সম্ভব, নদীতে শুকাই গেছে, পানি কিভাবে বের করবে? বলে দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি পানি বের করে দেখাবোই। তো আমি গিয়ে দেখলাম পানি কই, এখানে তো শুধু কাদা। তারপর ওরা লেগে গেল তিনজন আমাকে কাদা থেকে পানি বের করে দেখাবে বলে। অনেক কষ্টের পরে আমাকে এতটুকু পানি বের করে দেখাইছে। আমি বললাম অযথা গাটা মাখাইলা, কি অবস্থা তিনজনার। এরপর ফ্রেশ হয়ে সবাই মিলে আমরা ঘুরতে যাই। এত কিছু এক ব্লগে দেখানো যায় না, তো পরের ব্লগে দেখাবে। আমি মিষ্টি শাড়ি, বাই বাই।